फ्रेंड्स बायना निर्मला तुम्हारे प्रत्येक अभिनंदन जानाई वेस्ट बेंगल पब्लिक सार्विस कमिशনের জুলজি সেকেন্ড ফেজের নোটস নিয়ে আমরা আলোচনা করছিলাম। ফার্স্ট ফেজে প্রধানত এসএসসি সিলেবাসের সঙ্গে সিমিলারিটি আছে পিএসসি সিলেবাসের যে সমস্ত টপিকসগুলো তার নোটস তোমাদের প্রোভাইড করেছি, তোমরা অনেকেই সেই নোটস পারচেজ করেছো। এবার সেকেন্ড ফেজের নোটস, এই সমস্ত নোটসগুলো একদম ব্র্যান্ড নিউ নোটস, আমি হাতে লিখে লিখে এই নোটসগুলো তৈরি করেছি, বিভিন্ন বই থেকে তৈরি করেছি। সেই জন্য আমার একটু সময় লাগলো। আমি বলেছিলাম যে তোমাদের মার্চের মিডলে আমি তোমাদেরকে এগুলো প্রোভাইড করব, কিন্তু যেহেতু এক একটা নোটস তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে, তো সেই কারণের জন্য এতটা দেরি হয়ে গেল। আমি আমার মানে যেটা অ্যাজাম্পশন করেছিলাম যে 15 তারিখের মধ্যে প্রোভাইড করবে, একটু আমার লেট হয়ে গেল। তবে নোটসগুলো পারচেস করার আগে কিছু কিছু নোটস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যেমন এরকম একটা নোটস আছে, যেমন হর্সের ইভলিউশন। একটু দেখি হর্সের ইভলিউশনের নোটস কেমন আছে, একটু দেখে নাও। নোটসগুলো কিভাবে আছে একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে। দেখো, অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ হর্স, এক্ষেত্রে যেটা আছে অরিজিন অফ অ্যান্ড ইভলিউশন অফ হর্স, এক্ষেত্রে বিভিন্ন টপিকস আছে দেখতে পাচ্ছ। মানে বিভিন্ন টপিকস বলতে প্রথমে একটা লিস্ট দিয়ে দিয়েছি, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস, ইকুয়াস ইত্যাদি, এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স একদম একটা জায়গাতে পেয়ে যাবে। আমার নোটস এমনভাবে তৈরি যে একটি টপিক্সের কিন্তু সব কিছু কভার করা আছে, তোমাকে আর অন্য কোনো বই থেকে কিন্তু খুঁজতে হবে না, সেইভাবেই তৈরি করা আছে। তারপরে দেখো ইভলিউশন অফ হর্সে এক্ষেত্রে ইন্ট্রোডাকশন আছে, সুতরাং এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপরে দেখো ইভলিউশনারি ট্রেন্ডস, মানে কোন কোন ঘটনা প্রধানত ইভলিউশন অফ হর্সে ঘটে, যে অংশগুলো হাইলাইট করা আছে এই অংশগুলো কিন্তু ভালো করে ফোকাস করবে। যেমন ইনক্রিজ ইন সাইজ, মানে হর্স বা ঘোড়া তার সাইজ অনেক ছোট ছিল, তারপর যত সময় গেছে তত তাদের হাইট বেড়েছে। তারপরে হুপ অন দ্য থার্ড ডিজিট, ডিজিট মানে কি আঙুল, ঠিক আছে, তাহলে 3 নম্বর আঙুলে প্রধানত খুঁয়ের আবির্ভাব ঘটেছে। তারপরে প্লেন্টিগ্রেড থেকে আঙ্গুলিক গ্রেড প্রধানত হয়েছে, এবং প্রিমোলার্স বিকাম মোলারি ফর্ম, তাহলে তাদের সাইজ এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটের কি পরিবর্তন হয়েছে, এবং তার সাথে সাথে তাদের যে মুভমেন্ট, তো সেই মুভমেন্ট এবং প্রিমোলার, এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স কিন্তু তোমাদের ইভলিউশন অফ হর্সে ফোকাস করতে হবে। এরপরে দেখো হর্সের যে সিস্টেমেটিক পজিশন এক্ষেত্রে লেখা আছে, এবং বিভিন্ন এরাতে প্রধানত কোন ধরনের হর্স ছিল। দেখো হর্স ইন ইওসিন কোন কোন হর্স ছিল, ইওহিপ্পাস, ওরোহিপ্পাস এবং এপিহিপ্পাস। দেখো ইওহিপ্পাসের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্স, ঠিক আছে। তো যখনই ম্যামালসের কথা যখনই আসে, তখন আমরা একটা বিষয়ে কনফিউজড হয়ে যাই যে প্লেন্টিগ্রেড, ডিজিটিগ্রেড এবং আঙ্গুলিক গ্রেড প্রধানত কাকে বলে, তারও লিস্ট আমি করে দিয়েছি। এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে প্লেন্টিগ্রেড এবং আঙ্গুলিক গ্রেডের কথা বললাম, তাহলে এই টার্মটা কিন্তু ভালো করে বুঝতে হবে, রাইট। সুতরাং এক্ষেত্রে দেখো প্লেন্টিগ্রেড কি আছে, এবং তার সঙ্গে সঙ্গে আঙ্গুলিক গ্রেড, ডিজিটিগ্রেড কোনটা, আঙ্গুলিক গ্রেড কোনটা, একদম তার কিন্তু ছবির সাহায্যে টোটাল বিষয় এক্ষেত্রে বোঝানো আছে, রাইট। তারপরে দেখো এক্ষেত্রে কিভাবে হর্সের যে মানে তাদের যে ডিজিটের যে কিভাবে মডিফিকেশন হচ্ছে। মানে আমরা জানি যে প্রধানত 5টা আমাদের আঙুল থাকে বা 5টা ডিজিট থাকে, তাহলে দেখো এদের যে থার্ড ডিজিট আছে, মানে থার্ড যে ডিজিট আছে, প্রধানত হাতের যে আঙুলগুলো আছে তো সেগুলোকে আমরা ফিঙ্গার বলি, এবং পায়ের যে আঙুলগুলো আছে তো তাকেই আমরা ডিজিট বলি। তাহলে এই যে দেখো থার্ড যে ডিজিট আছে, এই থার্ড ডিজিটে আমরা হুপ প্রধানত দেখতে পাই। তো কিভাবে এর চেঞ্জেস হচ্ছে, একদম সিম্পল ডায়াগ্রামের সাহায্যে এগুলো আমি আঁকার চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো ডিজিটের পরিবর্তন, তারপরে দেখো দাঁতের কি পরিবর্তন হচ্ছে, মোলার দাঁতের কি পরিবর্তন হচ্ছে, সেটা লেখা আছে সিম্পল ডায়াগ্রামের সাহায্যে। তো হর্সেস ইন অলিগোসিন, তাহলে দেখো মোলার দাঁতের কেমন পরিবর্তন হচ্ছে, ডিজিটের কেমন পরিবর্তন হচ্ছে, একদম কিন্তু এইভাবে প্রধানত মেনশন করা আছে। তারপরে দেখো মায়োহিপ্পাস, তো মায়োহিপ্পাসে কিভাবে প্রধানত আঙুলের পরিবর্তন হচ্ছে। একটু যখন হর্সের যখন আমরা ইভলিউশন পড়ি তখন একটু আমাদের কনফিউশন লাগে, পড়তে গিয়ে বুঝতে পারি না, সেই জন্য আমাদের ইরিটেটিং লাগে, কিন্তু ছবির সাহায্যে খুব সুন্দরভাবে এক্ষেত্রে লেখা আছে, রাইট। আমি সুন্দর বলবো না, তোমরা পড়ে আমাকে বলবে যে নোটসের মধ্যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, কারণ নোটস তো আমি তৈরি করেছি। সুতরাং তোমরা একটু পড়ে তারপর তোমরা বলবে যে এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওকে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এগুলো প্রধানত এই যে অংশগুলো আছে, সো এগুলোই প্রধানত হর্সের ইভলিউশন। তো হর্সের ইভলিউশন তো আমরা দেখলাম। এবার আরো একটা নোটস আমি দেখিয়ে দিই, দু একটা নোটস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দু একটা নোটস যদি দেখিয়ে দিই তাহলে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারবে যে নোটসগুলো কেমন করা আছে। আচ্ছা, আর্থ্রোপোডা রেসপিরেশন, যেহেতু এটা খুলেছে তাহলে এটাতে চলে আসি। আর্থ্রোপোডা রেসপিরেশন দেখে নাও, আর্থ্রোপোডা রেসপিরেশন, তো এটাই হচ্ছে আর্থ্রোপোডা রেসপিরেশনের নোটস, রেসপিরেশন ইন আর্থ্রোপোডা, ঠিক আছে।
আর্থ্রোপোডা রেসপিরেশন দেখো একদম যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো হাইলাইট করা আছে। রেসপিরেটরি পিগমেন্ট কি এগুলো সম্পর্কে দেওয়া আছে। মোড অফ রেসপিরেশন কত রকম ভাবে রেসপিরেশন হয়, ট্রাকিয়াল রেসপিরেশন ট্রাকিয়া সম্পর্কে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। একদম ভালো করে বুঝবে যে একদম সিম্পল ডায়াগ্রাম এক্ষেত্রে লেখা আছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ট্রাকিয়ার মধ্যে কি আছে, হ্যাঁ, তো এই অংশগুলোই প্রধানত আছে। দেখো একদম সবকিছু ক্লিয়ার করা আছে, তোমাদেরকে আর কোথাও থেকে পড়তে হবে না, কোথাও থেকে খুঁজে পড়তে হবে না। এই নোটসের মধ্যেই কিন্তু সবকিছু আছে এবং আমি নোটস জেনারেলি আমি পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে প্রোভাইড করি, ঠিক আছে। তাহলে এটা দেখলাম আমরা আর্থ্রোপোডা রেসপিরেশন ইন আর্থ্রোপোডা দেখলাম। আচ্ছা, আরও নোটসগুলো আমরা একটু দেখে নিই। দেখো আর একটা অংশ আমরা খুলি। আচ্ছা, এদিকে আছে মাইক্রোস্কোপির নোটস। দেখো একদম ব্র্যান্ড নিউ নোটস তৈরি করেছি, ঠিক আছে। এই নোটসটা করে আমার খুব ভালো লেগেছে, মাইক্রোস্কোপের নোটসটা তৈরি করে আমি খুব স্যাটিসফাইড হয়েছি। তো মাইক্রোস্কোপের এক্ষেত্রে দেখো ডিসকভারি আছে, প্রথমে আছে ডিসকভারি, তারপরে কি আছে, তারপরে ইউজ, কত রকম ভাবে ইউজ করা হয়, মানে কি কি কাজে প্রধানত ইউজ করা হয় এবং মাইক্রোস্কোপ কোন কোন কাজে ব্যবহার করা হয়। তারপরে দেখো আরো কিছু ইম্পর্টেন্ট অংশ আছে, যেমন রবার্ট হুক কি করেছিলেন এবং রবার্ট হুকের যে মাইক্রোস্কোপ ছিল সেটা কিন্তু 42 টাইমস তার প্রধানত ম্যাগনিফিকেশন হয়েছিল। তারপরে দেখো প্রপার্টিজ অফ মাইক্রোস্কোপ, তো ম্যাগনিফিকেশন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন পাওয়ার, মানে কি এইভাবে দেখো ছোট্ট একটা অংশ সেটাকে বড় করে দেখছি, তো একেই আমরা বলবো ম্যাগনিফিকেশন। সুতরাং এক্ষেত্রে দেখো ম্যাগনিফিকেশন বিভিন্ন যে মাইক্রোস্কোপ আছে, তো বিভিন্ন মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ার কিরকম হয়, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে অন্তত 2 লক্ষ গুণ বড় করে দেখা হয় এবং দেখো এই জায়গাতে কিছু কিছু ইম্পর্টেন্ট অংশ আছে। তারপরে দেখো কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্ট মানে কি, কন্ট্রাস্ট কি, রেজলিউশন কি, রেজলিউশনটা খুব গুরুত্বপূর্ণ। তো রেজলিউশন কোন মাইক্রোস্কোপে প্রধানত কত রেজলিউশন হয়, যেমন হিউম্যান চোখেতে, মানুষের চোখে কত রেজলিউশন, লাইট মাইক্রোস্কোপে কত রেজলিউশন হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপে কতটা রেজলিউশন হয়। অ্যাবি ইকুয়েশন এখানে আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কাকে বলে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। তারপরে দেখো গ্রেটেস্ট রেজলিউশন কখন আমরা পাবো, যদি নিউমেরিক্যাল অ্যাপারচার যদি বেশি হয়, তার সঙ্গে সঙ্গে শর্টার ওয়েভলেন্থ, মানে আলো যদি, মানে ওয়েভলেন্থ বলতে এক্ষেত্রে ইলুমিনেটিং অবজেক্ট বা ইলুমিনেটিং সাবস্টেন্সের ওয়েভলেন্থ এবং তার সঙ্গে সঙ্গে হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, ঠিক আছে। তারপরে দেখো টাইপস অফ মাইক্রোস্কোপ কত রকমের হয় একটু দেখে নাও। প্রত্যেকটা মাইক্রোস্কোপ কিন্তু একদম ডিটেলসে কিন্তু করা আছে, এটা কিন্তু বোটানি সিলেবাসেও আছে তোমাদের। দেখো টাইপস অফ মাইক্রোস্কোপ বলতে লাইট মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ 2 রকমের মাইক্রোস্কোপ আছে। লাইট মাইক্রোস্কোপ আবার ডিফারেন্ট টাইপের হয়। দেখো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ এবং ফ্লুorescence মাইক্রোস্কোপ। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ 2 ধরনের হয়, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো লাইট মাইক্রোস্কোপের প্রথমেই যেটা আছে তো সেটাই হচ্ছে সিম্পল আর ডিসেক্টিং মাইক্রোস্কোপ। দেখো সিম্পল আর ডিসেক্টিং মাইক্রোস্কোপ যেটা প্রধানত আমরা ডিসেকশন করার জন্য স্কুল লেভেলে যেটাকে ব্যবহার করা হয়, তো সেটাই হচ্ছে ডিসেক্টিং মাইক্রোস্কোপ। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। তো ব্রাইট ফিল্ড আমরা কেন বলছি, কারণ আলো ফেলে মাইক্রোস্কোপের মধ্যে ফিল্ড তৈরি করা হয়, ব্রাইট ফিল্ড করা হয় এবং তার মধ্যে যে অবজেক্ট থাকে সেটাকে ডার্ক দেখতে লাগে, তো সেই জন্যই তাকে আমরা বলবো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। এবং এই মাইক্রোস্কোপে প্রধানত 2 ধরনের লেন্স ব্যবহার করা হয়, একটা অবজেক্টিভ এবং আর একটা আইপিস। অবজেক্টিভ এবং আইপিস এই দুটো লেন্সে কিন্তু কনভেক্স লেন্স, এক্ষেত্রে কিন্তু কনকেভ লেন্স কিন্তু ইউজ করা হয় না, ঠিক আছে। এবং মাইক্রোস্কোপের যে ম্যাগনিফিকেশন পাওয়ার, সেই দুটো লেন্সের প্রধানত তাদের গুণফল। তাহলে এক্ষেত্রে 10x মানে লো পাওয়ার, 45x মানে হাই পাওয়ার ইত্যাদি এই অংশগুলো আছে। কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে। তারপরে দেখো কম্পাউন্ড মাইক্রোস্কোপের একদম সিম্পল ডায়াগ্রাম, আমি কিন্তু কোনো রকম কমপ্লেক্স ডায়াগ্রাম কোনো আঁকিনি, বইতে যেরকম ছবি থাকে তো সেরকম ডায়াগ্রাম আঁকিনি, বোঝার সুবিধার জন্য আমি প্রধানত ডায়াগ্রাম এঁকেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, রাইট। তারপরে দেখো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে কিভাবে হয়, ডার্ক ইমেজ হয় ইন দ্য ব্রাইটার ব্যাকগ্রাউন্ড। এরপরে আনস্টেইনড স্পেসিমেন, এগুলো খুব পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। আনস্টেইনড স্পেসিমেনের প্রধানত কন্ট্রাস্ট অনেক কম হয়, ঠিক আছে। এবং ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে দেখো, তার একটা ছবি, একদম সিম্পল ছবির সাহায্যে দেখিয়ে দিয়েছি ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অয়েল ইমারশন। তারপরে একদম মাইক্রোস্কোপের নোটসটা একটু দেখাচ্ছি যেহেতু একটা নতুন টপিকস। তারপরে দেখো যেটা আছে তো সেটাই হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ। তো ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছ একটা স্পেশাল টাইপের স্ট্রাকচার ইউজ করা হয়, তো এটাকে ব্যবহার করা হয় ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে।
তো কিভাবে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ কাজ করে মানে মেকানিজম, এবং এই যে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে দেখো এই জায়গাতে ডার্ক ফিল্ড কন্ডেন্সার একটা ইউজ করা হয়, তার মানে এক্ষেত্রে যে কন্ডেন্সার ইউজ করা হয় সেটা ডার্ক ফিল্ড কন্ডেন্সার, এবং কিভাবে লাইটের স্ক্যাটারিং হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে। এবং এই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে প্রধানত লিভিং আনস্টেইনড সেলকে ভালোভাবে দেখা যায়, অর্থাৎ কোনো সেল সেটাকে স্টেইন না করেও কিন্তু এই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে খুব ভালোভাবে দেখা যায়। সো দিস ইজ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ। এরপরে দেখো ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপেও কিন্তু আনস্টেইনড লিভিং সেলকে খুব ভালোভাবে দেখা যায়, এবং দুটো অ্যাডিশনাল প্লেট ব্যবহার করা হয়, একটা অ্যানিউলার ডায়াফ্রাম এবং আর একটা হচ্ছে ফেজ শিফটিং প্লেট, রাইট। তারপরে দেখো এক্ষেত্রে দেখো সাম লাইট রেস, কিছু লাইট রেস কিভাবে কি হচ্ছে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। এবং দেখো ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ কিভাবে কাজ করছে, একদম খুব সুন্দর ছবির সাহায্যে এক্ষেত্রে করা আছে। তুমি সহজেই কিন্তু এক্ষেত্রে বুঝতে পারবে কিভাবে কাজ করছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। এক্ষেত্রে ফেজ প্লেট ইউজ করা হয়, একটা লাইট বেন্ডিং হচ্ছে এবং আর একটা লাইট এক্ষেত্রে স্ট্রেট যাচ্ছে, এইভাবেই ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ প্রধানত কাজ করে। একদম মাইক্রোস্কোপের ডিটেলস এক্ষেত্রে দেওয়া আছে। তারপরে দেখো ফ্লুরিসেন্স মাইক্রোস্কোপ, এরপরে যেটা আমরা দেখবো তো সেটাই হচ্ছে ফ্লুরিসেন্স মাইক্রোস্কোপ। এগুলো সব কিন্তু লাইট মাইক্রোস্কোপ। তোমরা দেখবে তোমাদের সিলেবাসে আছে অকিউলার লাইট মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে। প্রথমে যেটা দেওয়া আছে যে ফ্লুরিসেন্স জিনিসটা কি, তারপরে দেখো মেকানিজম, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মেকানিজম কিভাবে ফ্লুরিসেন্স মাইক্রোস্কোপ কাজ করে। দেখো মেকানিজম ছবির সাহায্যে একদম এক্ষেত্রে করা আছে, কিভাবে ফ্লুরিসেন্স মাইক্রোস্কোপ কাজ করে এক্ষেত্রে দেখে নাও, সিম্পল ছবির সাহায্যে করা আছে। তোমাকে আর আমি যেটা বলতে চাইছি, এই নোটসগুলো পড়লে আর কোথাও থেকে তোমাদেরকে পড়তে হবে না, শুধুমাত্র কিছু এমসিকিউ খালি প্র্যাকটিস করবে, আর যে অংশগুলো আমি হাইলাইট করেছি এই অংশগুলো তোমরা ভালোভাবে দেখবে, তাহলেই কিন্তু তোমাদের প্রিপারেশন একদম আমার মনে হয় 100% তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তারপরে দেখো লাইট মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে পার্থক্য, এরপরে আমরা যেটা চলে এসেছি তো সেটাই হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে ডিফারেন্ট টাইপের আমরা লাইট মাইক্রোস্কোপ দেখলাম, তারপরে দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপের যে সোর্স ব্যবহার করা হয় তো সেটাই হচ্ছে ইলেকট্রন। লাইট মাইক্রোস্কোপে যেমন লাইট ব্যবহার করা হয়, এখান থেকে ইলেকট্রন ব্যবহার করা হয়, এবং ইলেকট্রন যেখান থেকে আসে তার নাম হচ্ছে ইলেকট্রন গান। দেখতে পাচ্ছ যে ইলেকট্রন গানের স্ট্রাকচার এক্ষেত্রে করা আছে। কন্ডেন্সার, ডিফারেন্ট টাইপের লেন্স ব্যবহার করা হয়, কন্ডেন্সার, অবজেক্টিভ, প্রজেক্টর লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। এক্ষেত্রে অকিউলার লেন্স বা আইপিস ব্যবহার করা হয় না, কিন্তু এক্ষেত্রে প্রজেক্টর লেন্স ব্যবহার করা হয়। এবং যে লেন্সগুলো সেগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক লেন্স। তো ইলেকট্রোম্যাগনেটিক লেন্সের এক্ষেত্রে প্রপার্টি করা আছে, সিম্পল ডায়াগ্রামের সাহায্যে করা আছে। তারপরে দেখো ফ্লুরিসেন্ট স্ক্রিন এক্ষেত্রে ইলেকট্রন মাইক্রোস্কোপে ইউজ করা হয়, এবং স্পেসিমেন প্রিপারেশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং স্পেসিমেন প্রিপারেশনে অসমিয়াম টেট্রাক্সাইড ইউজ করা হয়, অসমিয়াম টেট্রাক্সাইড। এবং তারপরে দেখো এক্ষেত্রে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নল এবং রুস্কা, এবং এক্ষেত্রে যে ইমেজ হয় সেটা 2D ইমেজ হয়, কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট ইমেজ হয়। তাহলে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে যে ইমেজ হয়, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, 2 ডাইমেনশনাল এবং ব্ল্যাক এবং হোয়াইট। এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে দেখো, ট্রান্সমিশন যখন কোনো অবজেক্টের মধ্যে প্রতিটি ইলেকট্রন বিম পড়ে, তো অবজেক্টের মধ্য দিয়ে সেটা চলে যেতে পারে, তাহলে এই ইলেকট্রনগুলো যে ইমেজ তৈরি করে তো এগুলোকেই আমরা বলবো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, ঠিক আছে। অর্থাৎ অবজেক্টের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যদি ট্রান্সমিটেড হয়ে যায় তার ফলে যে ইমেজ তৈরি হয়, তো সেই ইমেজ প্রধানত ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে তৈরি হয়। আর যে সমস্ত ইলেকট্রনগুলো স্ক্যাটার হয়ে যাচ্ছে, যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমিটেড এক্স রে, তার সঙ্গে সঙ্গে ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন, সেকেন্ডারি ইলেকট্রন, ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন, সেকেন্ডারি ইলেকট্রন এবং এমিটেড এক্স রে, এই ইলেকট্রনগুলো প্রধানত স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ইউজ করা হয়, তার মধ্যে সেকেন্ডারি ইলেকট্রন ইম্পর্টেন্ট। তাহলে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে অবজেক্টের মধ্য দিয়ে প্রধানত ইলেকট্রন এক্ষেত্রে ট্রান্সমিটেড হয়ে যায়, কিন্তু স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে এই যে ব্যাক স্ক্যাটার্ড এবং সেকেন্ডারি ইলেকট্রন প্রধানত ইমেজ তৈরি করতে ইউজ করা হয়, ঠিক আছে। সেম এবং টেমের মধ্যে কিছুটা পার্থক্যও দেওয়া আছে। দেখো এখনো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ চলছে। তো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে দেখো, এরকম ভাবে প্রধানত কাজ করে, সিম্পল ডায়াগ্রামের সাহায্যে এক্ষেত্রে করা আছে। তারপরে দেখো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে 3D ইমেজ তৈরি হয়, কিন্তু ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে 2D ইমেজ তৈরি হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে কাজ করছে, একদম খুব সুন্দরভাবে এক্ষেত্রে করা আছে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, তার ইমেজ দেখো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে কিভাবে কাজ করছে, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কিভাবে কাজ করছে, একদম
পেরিফেরি, এক্ষেত্রে একটা সেলের পেরিফেরি অংশ প্রধানত এইভাবে তার ইমেজ তৈরি হয় স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে। একদম কিভাবে কাজ করছে, ফটো মাল্টিপ্লায়ার ইউজ করা হচ্ছে, সেকেন্ডারি ইলেকট্রন চলে যাচ্ছে ডিটেক্টরে, চলে যাচ্ছে ফটো মাল্টিপ্লায়ারে চলে যাচ্ছে। তো এইভাবেই প্রধানত ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ কাজ করে। এরপরে আরও একটা নোটস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাহলে মাইক্রোস্কোপের নোটস যেমন তোমাদেরকে দেখালাম, আরও একটা নোটস ধরা যাক তোমাদেরকে দেখাচ্ছে। যেমন একটু দেখে নিই, এরকম নয় যে কোনো একটা ভালো নোটস তোমাদেরকে দেখাচ্ছে, এরকম নয়, প্রত্যেকটা নোটস আমি হাতে লিখে লিখে তৈরি করেছি। একটু দেখো নার্ভাস সিস্টেম ইন গ্যাস্ট্রোপোডা, তোমরা দেখবে যে সিলেবাসে আছে নার্ভাস সিস্টেম ইন মোলাস্কা। তো মোলাস্কার নার্ভাস সিস্টেম দেখে নাও, নার্ভাস সিস্টেম ইন মোলাস্কা তার নোটস আছে। এক্ষেত্রে প্রথমেই একটু মোলাস্কার মানে ক্লাসিফিকেশন একটু বলে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এক একটা টপিক যখনই শুরু হচ্ছে তার কিন্তু বেসিক আইডিয়াও কিন্তু রাখতে হবে। এক্ষেত্রে দেখো নার্ভাস সিস্টেম অফ দ্য পাইলা, তো পাইলার নার্ভাস সিস্টেম দেখো কত সিম্পল ডায়াগ্রাম, বই থেকে যখন দেখবে তখন কিন্তু কনফিউজড হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে আমি যে ডায়াগ্রাম এঁকেছি একদম সিম্পল ডায়াগ্রাম, তোমরা সহজেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে পাইলার প্রধানত পাইলার নার্ভাস সিস্টেম। দেখো ডিফারেন্ট টাইপের গ্যাংলি আছে, পুরো বাক্কাল গ্যাংলি ইত্যাদি এই সমস্ত অংশগুলো আছে। যে অংশগুলো ইম্পর্টেন্ট এক্ষেত্রে হাইলাইট করা আছে, যেমন বাইলোব স্ট্রাকচার, দুটো সেপারেট গ্যাংলিয়া কোথায় ইউজ হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো পাইলার নার্ভাস সিস্টেম, এটাই হচ্ছে পাইলার নার্ভাস সিস্টেমের একদম মেন ডায়াগ্রাম, একটা মেন ডায়াগ্রাম করা আছে এবং কিছু ব্রিফ ডেসক্রিপশন দেওয়া আছে, যেমন গ্যাংলিয়া ইত্যাদি এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, বাক্কাল, পেডাল এবং দেখো কায়াস্টোনিউরি, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কায়াস্টোনিউরি কাকে বলে, সমস্ত কিছু অংশ কিন্তু কভার করা আছে নোটসের মধ্যে, সব কিছু কভার করা আছে, তোমাকে আর কোথাও থেকে খুঁজে খুঁজে পড়তে হবে না, সব কিছু কভার করা আছে, ঠিক আছে। আচ্ছা, আরও একটা অংশতে আমরা চলে যাই, মাইক্রোস্কোপিতে তোমাদের দেখালাম, তার সঙ্গে সঙ্গে আচ্ছা এখানে চলে আসি, একটু দেখে নাও ডেন্টিশন ইন ম্যামালস ইত্যাদি। ডেন্টিশন ইন ম্যামালস আছে, তারপরে অ্যাক্সোলেটার লার্ভা অ্যান্ড ইটস ইম্পর্টেন্সি, নোটসগুলো দেখাচ্ছি তোমাদের। তারপরে দেখো পেরিপিটাস, ব্যালানোগ্লসাস অ্যাফিনিটি, ঠিক আছে। তারপরে দেখো এক্ষেত্রে আর্থ্রোপোডা রেসপিরেশন, এটা দেখিয়েছি। নার্ভাস সিস্টেম অফ পাইলা, এটা দেখিয়েছি। লোকোমোশন ইন প্রোটোজোয়া, এগুলো আগের নোটস। আচ্ছা, লোকোমোশন ইন প্রোটোজোয়া, এক্ষেত্রে দেখো ক্যানাল সিস্টেম ইন পরিফেরা, কিছুটা অংশ এগুলো তোমাদের ক্লাসও আমি করেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে চলে আসি, পার্ল কালচার আছে, পার্ল কালচার। তারপরেই দেখো এক্ষেত্রে প্রন কালচার আছে। আচ্ছা, প্রন কালচারের নোটসটা আমি একটু খুলি, ইকোনমিক জুলজির নোটস একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটাই হচ্ছে প্রন কালচারের নোটস, ঠিক আছে। শ্রিম্প ভার্সেস প্রন, শ্রিম্প ভার্সেস প্রনের মধ্যে পার্থক্য। তারপরে দেখো প্রনের একটু স্ট্রাকচার এক্ষেত্রে এঁকে দিয়েছে, ঠিক আছে। মানে একটা প্রনকে কেমন দেখতে হয়, কি কি অংশ তার থাকে, তো এই অংশগুলোও একটু তোমাদেরকে পড়তে হবে। তো এটাই হচ্ছে প্রন কালচার। তারপরে দেখো কাল্টিভেবল প্রনস, পিনিড এবং নন পিনিডের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, পিনিড এবং প্যালিমোনিড এবং নন পিনিড। সুতরাং এইভাবে দেখো পিনিড এবং নন পিনিড প্রন আছে। সমস্ত স্ট্রাকচার মানে লাইফ হিস্ট্রি অফ দ্য পিনিয়াস ইন্ডিকাস, তো পিনিয়াস ইন্ডিকাসের লাইফ হিস্ট্রি একটু দেখে নাও। তাহলে লাইফ সাইকেল দেখো কিভাবে লাইফ সাইকেল তাদের সম্পন্ন হচ্ছে, কত রকমের লার্ভাল ফর্ম এদের আমরা দেখতে পাই। প্রথমে এগ আছে, এগ থেকে নপ্লিয়াস লার্ভা, তো নপ্লিয়াস লার্ভা থেকে যেটা তৈরি হয় তার নাম জোইয়া লার্ভা। জোইয়া থেকে মাইসিস এবং মাইসিস যেখানে চলে আসে সেটা হচ্ছে পোস্ট লার্ভাল স্টেজ। পোস্ট লার্ভাল স্টেজ থেকে জুভেনাইল এবং জুভেনাইল থেকে অ্যাডাল্ট। তো এটাই হচ্ছে প্রনের লাইফ সাইকেল। তারপরে দেখো মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার প্রন কালচার, মেরিন ওয়াটার প্রন কালচার। তারপরে দেখো ফ্রেশ ওয়াটার প্রন কালচার কিভাবে করা হচ্ছে, এবং এই জায়গাতে একদম তোমাদের সিলেবাসে যেটা আছে যে মেরিন এবং ফ্রেশ ওয়াটার প্রন কালচার কিভাবে করা হয়, সিম্পল ডায়াগ্রামের সাহায্যেও কিন্তু সমস্ত অংশগুলো বোঝানো আছে। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, একদম সিম্পল ডায়াগ্রামের সাহায্যে টোটাল অংশ কিন্তু বোঝানো আছে, ঠিক আছে। এবং মনে রাখবে ইকোনমিক জুলজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যে পিএসসির যে সিলেবাস আছে, তো পিএসসি সিলেবাসে ইকোনমিক জুলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক কিছু অংশ আছে এবং টোটাল ইকোনমিক জুলজি আমার ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ এই দুটো ফেজের নোটসে কিন্তু টোটাল ইকোনমিক জুলজি খুব ভালোভাবে কভার করা আছে, সমস্ত অংশ কিন্তু খুব ভালো করে কভার করা আছে, ঠিক আছে। একটু কষ্ট হয়েছে আমার লিখতে। আচ্ছা, একটু টিনিয়া সোলিয়াম একটা প্যারাসাইটোলজির নোটস তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্যারাসাইটোলজির নোটস, টিনিয়া সোডিয়াম। আগে আমি ম্যালেরিয়া এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা যে টপিকস ছিল তো সেটা আমি তোমাদের দিয়েছি, ফার্স্ট ফেজের নোটস তোমাদের দিয়েছি। এক্ষেত্রে দেখো এটাই হচ্ছে টিনিয়া সোলিয়ামের নোটস, টিনিয়া সোলিয়ামের প্রধানত নোটস।
প্যারাসাইটোলজির একটা নোটস তোমাদের দেখাচ্ছি, এবং তোমরা যখন নোটসগুলো কিনবে অবশ্যই কিন্তু এগুলো একটু দেখে নেবে যে প্রকৃতপক্ষে কোন কোন টপিকস আছে। আগের ভিডিওতে আমি বলেছি যে কোন কোন টপিক্সের নোটস আমি তোমাদের প্রোভাইড করেছি, এবং আজকে কিছু কিছু নোটস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং দেখে তোমার যদি সুইটেবল মনে হয় তবেই কিন্তু তোমরা পারচেস করবে। সেকেন্ড ফেজের নোটসের যে প্রাইস আমি রেখেছি সেটা 1200 টাকা রেখেছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা হার্মোফ্রোডাইট টিনিয়া সোলিয়ামের এক্ষেত্রে স্ট্রাকচার ইত্যাদি দেওয়া আছে, ঠিক আছে। অনেক সময় হয়তো তোমরা আমাকে ফোন করো, ফোনেতে পাবে না। যদি কোনো রকম ইনফরমেশান তোমাদের যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কারণ নোটস তৈরি করে ইত্যাদি কাজে আমি প্রধানত ব্যস্ত থাকি, সেই জন্য ফোন আমি ধরতে পারি না ফোন, কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপের আমি আনসার অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। হয়তো একটু সময় লাগবে কিন্তু আনসার দিয়ে দেবো। দেখো হেক্সাকান্থ এবং অঙ্কোস্ফিয়ার, তো হেক্সাকান্থ এবং অঙ্কোস্ফিয়ারের স্ট্রাকচার এক্ষেত্রে দেখতে পাচ্ছ। তারপরে দেখো লাইফ সাইকেল অফ দ্য টিনিয়া সোলিয়াম, তো টিনিয়া সোলিয়ামের লাইফ সাইকেল কীভাবে সম্পন্ন হয় একদম সব কিছু ডিটেলস এক্ষেত্রে করা আছে। যে অংশগুলি ইম্পর্টেন্ট প্রধানত সেগুলোই কিন্তু হাইলাইট করা আছে, তো সেগুলোকে তোমরা আবার বলছে ভালো করে ফোকাস করবে। দেখো সিস্টি সার্কাস এবং ব্লাডার ওয়ার্ম, সিস্টি সার্কাস ব্লাডার ওয়ার্ম, তাহলে দেখো এক্ষেত্রে দেখো কিভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে। সিস্টি সার্কাস বা ব্লাডার ওয়ার্ম কাকে বলে, মিজলি পর্ক কাকে বলে, মিজলি বিফ কাকে বলে, এই সমস্ত অংশ কিন্তু এইভাবে কভার করা আছে, ঠিক আছে। এদের লাইফ সাইকেল ইত্যাদি সব কিছু অংশ কভার করা আছে, দেখতে পাচ্ছ লাইফ সাইকেল। তো এটাই হচ্ছে টিনিয়া সোলিয়াম। দেখো তোমরা বই থেকেও পড়তে পারো, তোমাদের কাছে যে বই আছে, কিন্তু আমার মনে হয় যে একটা বইতে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পাবে না, এবং আমি বিভিন্ন ফেমাস বই থেকে প্রধানত যেহেতু নোটস তৈরি করি সেই জন্য সমস্ত অংশ তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। মানে তোমাকে আর অন্য কোনো ফার্দার কোনো টপিকস তোমাকে আর প্রধানত অন্য কোথাও থেকে তোমাকে খুঁজতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা একটু স্পিসিয়েশন এর নোটসটা দেখাই, ঠিক আছে। এটাই লাস্ট নোটস তোমাদের দেখিয়ে দিই, স্পিসিয়েশন কিভাবে স্পিসিস তৈরি হয়। দেখো ইভলিউশন অফ দ্য নিউ স্পিসিস, কিভাবে স্পিসিস তৈরি হচ্ছে দেখো। প্যাটার্ন অফ দ্য স্পিসিয়েশন, অ্যানাজেনেসিস কাকে বলে, ক্ল্যাডোজেনেসিস, স্টেসিজেনেসিস কাকে বলে। তারপর দেখো টাইপস অফ স্পিসিয়েশন, ডাইভার্জেন্ট স্পিসিয়েশন আর গ্র্যাজুয়াল স্পিসিয়েশন কাকে বলে, কিভাবে হচ্ছে। তারপরে দেখো ট্রান্সফরমেশন অফ দ্য স্পিসিয়েশন, কোয়ান্টাম স্পিসিয়েশন, কোয়ান্টাম স্পিসিয়েশন কিভাবে হয়, এবং মুড অফ স্পিসিয়েশন দেখো ন্যাচারাল স্পিসিয়েশন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো অ্যালোপেট্রিক স্পিসিয়েশন, তো অ্যালোপেট্রিক স্পিসিয়েশনে একটি মডেল আছে। দেখো অ্যালোপেট্রিক স্পিসিয়েশনে দুটো মডেল আছে, একটা হচ্ছে ভাইকারিয়ান্সি মডেল এবং আর একটা পেরিপেট্রিক মডেল, ঠিক আছে। তাহলে ভাইকারিয়ান্সি কাকে বলে, পেরিপেট্রিক কাকে বলে, দেখো একদম সিম্পল ডায়াগ্রামের সাহায্যে স্পিসিয়েশন করা আছে। মোড অফ স্পিসিয়েশন যেটাকে বলা হয়, কিভাবে প্রধানত স্পিসিসের ডেভেলপমেন্ট হচ্ছে, তো এই অংশগুলো করা আছে। তারপরে দেখো সিম্পেট্রিক স্পিসিয়েশন, এক্ষেত্রে দেখো সিম্পেট্রিক স্পিসিয়েশন মানে একই জায়গাতে প্রধানত ডিফারেন্ট যখন ইন্ডিভিজুয়াল যখন থাকে তাদের বিহেভিয়ার ইথোলজির জন্য প্রধানত যখন স্পিসিয়েশন হয় ডিফারেন্ট, ঠিক আছে। তো তাদের এক্সাম্পল ইত্যাদি দেওয়া আছে। তারপরে দেখো প্যারাপ্যাট্রিক স্পিসিয়েশন, তো প্যারাপ্যাট্রিক স্পিসিয়েশন ডিস্টেন্সের জন্য হয়, যেমন ল্যান্ড স্নেল পার্টিউলাতে হয়, তো এটাই হচ্ছে প্যারাপ্যাট্রিক স্পিসিয়েশন, ঠিক আছে। তারপরে দেখো এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, জিন ফ্লো। অ্যালোপ্যাট্রিকের ক্ষেত্রে জিন ফ্লো প্রধানত 0 হয়, সিম্প্যাট্রিকের ক্ষেত্রে জিন ফ্লো প্রধানত ম্যাক্সিমাম হয় 0.5 হয়, আর প্যারাপ্যাট্রিকের ক্ষেত্রে প্রধানত 0 থেকে 0.5 এর মধ্যে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে স্পিসিয়েশনের সঙ্গে ইম্পর্টেন্ট যে মেকানিজম, তো সেটাই হচ্ছে আইসোলেশন। তো এক্ষেত্রে আইসোলেশনের ক্ষেত্রে কিন্তু মেনশন করা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে স্পিসিয়েশনের নোটস। তো স্পিসিয়েশনের নোটস আমরা দেখলাম। আর একটা নোটস তোমাদের দেখিয়ে দিই, এটা লাস্ট নোটস বলেছিলাম যে স্পিসিয়েশনটা লাস্ট, কিন্তু আর একটা নোটস তোমাদের দেখিয়ে দিই। হর্সের ইভলিউশন তো তোমাদের দেখিয়েছি, তো হ্যাঁ স্পিসিস কনসেপ্টের নোটসটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে স্পিসিস কনসেপ্ট, তো স্পিসিস কনসেপ্ট প্রধানত 3 ধরনের স্পিসিস কনসেপ্ট আছে। প্রথম যে স্পিসিস কনসেপ্ট মেনলি তোমাদের সিলেবাসে আছে কিন্তু বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। তো এক্ষেত্রে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট আছে। দেখো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কাকে বলে, এর সঙ্গে সঙ্গে দেখো কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে ফাইলোজেনেটিক এবং আরও স্পিসিস কনসেপ্টগুলো পড়ে নিতে হবে। দেখো ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন ইত্যাদি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের লিমিটেশন। তারপরে দেখো সিবলিং স্পিসিস কাকে বলে, ঠিক আছে, সেমি স্পিসিস কাকে বলে, এইসব অংশগুলো আছে, সেমি স্পিসিস কাকে বলে। তারপরে দেখো ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট, তো এটাই হচ্ছে ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট। ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্টটা বোঝাটা একটুখানি ডিফিকাল্ট আছে। আচ্ছা ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট আমরা দেখলাম।
তো এক্ষেত্রে একটা এমসিকিউ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট এটা দিয়েছিলেন বিজ্ঞানী সিমসন, তো এটাও কিন্তু একটুখানি বোঝার আছে, ঠিক আছে। তাহলে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট মানে প্রত্যেকটা একটা প্রজাতির অন্তর্গত ইন্ডিভিজুয়ালগুলো অন্যান্য গ্রুপের থেকে প্রধানত রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। আর ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্টে প্রধানত এটাই বলা হয় যে বিভিন্ন কোনো একটা গ্রুপকে যখন একটা পার্টিকুলার স্পিসিস হিসেবে আমরা কনসিডার করব, অবশ্যই একটা ডায়াগনস্টিক ফিচার্স থাকবে। আর এটাই হচ্ছে ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট। দেখো কিছু অংশ আমি এক্ষেত্রে বাংলাতে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেটা বলছিলাম এটা কিন্তু বোঝাটা একটুখানি ডিফিকাল্ট আছে, তাহলে কিছুটা অংশ আমি কিন্তু বাংলাতেও লিখে দিয়েছি। আরও একটা কনসেপ্ট আছে, তো সেটাই হচ্ছে ইকোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। তো ইকোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এবং সবশেষে বায়োলজিক্যাল স্পিসিস এবং আগামো স্পিসিসের মধ্যে পার্থক্য। সুতরাং এই যে নোটসগুলো আছে দেখতে পাচ্ছ যে একদম কম্প্যাক্ট নোটস করা আছে, মডিফাইড নোটস করা আছে। আশা করি এই নোটসগুলো তোমরা যদি পড়ো তাহলে আর কোথাও থেকে কোনো জায়গা থেকে তোমাদেরকে আর পড়তে হবে না। এবং আমি যে বলেছিলাম যে সেকেন্ড ফেজের নোটস আমি খুব দ্রুত প্রোভাইড করবো, একটু আমার সময় লাগলো, কারণ নোটস দেখতে পাচ্ছ যে 24টা নোটস আমাকে তৈরি করতে হয়েছে, সেই জন্য একটু সময় লাগলো। আমি বলেছিলাম যে তোমাদেরকে 15 তারিখের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ এক একটা নোটস করতে গিয়ে আমি যে অ্যাসাম্পশন আমি রেখেছিলাম যে এই সময়ের মধ্যে শেষ করব, সেটা পারিনি, কারণ একটু সময় আমার লেগে গেছে এবং সেই জন্যই একটু আমার দেরি হলো। এবং এই প্রসঙ্গে বলি যে তোমরা যারা ফার্স্ট ফেজের নোটস তোমরা যারা পারচেস করেছো, সেকেন্ড ফেজের জন্য তোমাদেরকে কিন্তু 1200 টাকা পেমেন্ট করতে হবে এবং 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করে দেবো। এবং এরপরেই আমি বোটানির সেকেন্ড ফেজের নোটস তৈরি করবো এবং তারপরে ফিজিওলজি এবং ফিজিওলজিরও সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ফেজের নোটস খুব দ্রুত আমি অ্যাভেলেবেল করে দেবো। এবং আবারও বলছি যে তোমরা এই নোটসগুলো পারচেস করার আগে এই ভিডিও দেখে নাও এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে যে লিস্ট দেবো সেই লিস্টটা দেখে নেবে। দেখে নিয়ে তোমাদের যদি সুইটেবল মনে হয় তবেই তোমরা নোটস পারচেস করবে। সকলে ভালো থেকো, আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।